আমি তোমাদেরকে পড়াতে চলেছি যে বাক্য কাকে বলে, অর্থাৎ সেন্টেন্স কি, হোয়াট ইজ আ সেন্টেন্স। A sentence is a group of words giving a complete sense. সেন্টেন্সকে প্রত্যেকটা সেন্টেন্সের দুটি পার্ট আছে, মানে there are two parts of each sentence. যেমন এক নম্বর অ্যাফার্মেটিভ, দু নম্বর নেগেটিভ। তাহলে বোঝা গেল যে সেন্টেন্স হচ্ছে একটা, যেটা কিছু শব্দের গ্রুপ, যেটা একটা সম্পূর্ণ অর্থ বোঝাবে, সেটাই হবে সেন্টেন্স। যেমন আমি হয়তো বললাম যে ইজ রাম গোয়িং স্কুল টু। এই যে এলোপাতারি বললাম, এটা কিন্তু একটা বাক্য হবে না। বাক্য সেটাই হবে, সেটাকে সাবজেক্ট ভার্ব পরস্পরকে একটা সম্পূর্ণভাবে লিখে তারপরে বাক্য হবে। যেমন বললাম হয়তো রাম ইজ গোয়িং টু স্কুল, যে রাম বিদ্যালয়ে যাচ্ছে, এটা একটা বাক্য। কারণ এখানে রাম হচ্ছে সাবজেক্ট, ইজ গোয়িং এটা হচ্ছে ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব মিলে একটা বাক্য হয়। এছাড়া সেন্টেন্সকে 5টা শ্রেণীতে ভাগ করা যায়। মানে সেন্টেন্সেস may be divided into 5 classes. তাহলে বাক্যকে আমরা 5টা ক্লাসের মধ্যে ভাগ করলাম। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ,
assertive, number 2 interrogative, number 3 imperative, number 4 optative, number 5 exclamatory, তাহলে এক কথায় বলা যায় যে বাক্যকে মানে সেন্টেন্সেস মে বি ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস। তাহলে দে আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। তাহলে প্রথমে বুঝতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। যে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স is a simple sentence as for example, I know him, I know him, আমি তাকে জানি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটা সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। যেমন ধরা আরও বলা যাবে হি গোজ দেয়ার, সে সেখানে যায়। তাহলে এটাও একটা সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। আই কল হিম, আমি তাকে ডাকি, এটাও একটা সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। তাহলে এই যে প্রথম বাক্যটা বললাম আই নো হিম, দ্বিতীয় বললাম হি গোজ দেয়ার, তৃতীয় বললাম আই কল হিম। তাহলে আই নো হিম, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব। তাহলে তোমাকে প্রথম জানতে হবে যে বাক্য হবে যখন তার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, না হলে সেটা বাক্য হবে না। যেমন ধরা আমি লিখেছিলাম যে আই নো হিম, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা সাবজেক্ট। এইবার সাবজেক্ট মানেই হচ্ছে সেটা নাউন অথবা প্রোনাউন হবে, নাউন অথবা প্রোনাউন হবে, নাহলে সাবজেক্ট কোনোদিন হবে না। আচ্ছা, আই নো হিম, আমি তাকে জানি, এখানে হিমটা অবজেক্ট, হিমটা অবজেক্ট। তাহলে অবজেক্ট, অবজেক্ট মানেও নাউন
প্রোনাউন হবে। আর ভার্ব তো থাকবেই। তাহলে এক কথায় বলা যায় যে নোটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে আই নো হিম, আমি তাকে জানি। তাহলে বাক্য হতে গেলে সেই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অতি অবশ্যই থাকতে হবে, না হলে সেটা বাক্য হবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট বোঝাবে, যেটা মানে সাধারণ বর্ণনা যাকে বলা হয়। তাহলে এইটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার আমি আগেই বলেছি যে দেয়ার আর টু পার্টস অফ ইচ সেন্টেন্স, যে প্রত্যেক বাক্যের দুটো মানে পার্টস আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাঁবাচক, আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। তাহলে আমি এখান থেকেই দেখো আই নো হিম, তাহলে আমি এইটাকে আই নো হিম, এই যে বাক্যটা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাঁবাচক। তাহলে এটা থেকে নাবাচক করা যাবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে এটাকে নেগেটিভ ফর্মে আনা যাবে না। তাহলে আই ডু নট নো হিম, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ এটা। তাহলে আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। তাহলে এইখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নো এটা হচ্ছে কি মেন ভার্ব, এম ভি লিখলাম। আর নটটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব নিয়ে যখন আমরা আলোচনা করব তখন পরে আমি বলবো, আরও পার্শ্ব স্পিচ সম্বন্ধে আমি আলোচনা করব, তখন এগুলো ডিটেলসে যাব। তাহলে নোটা হচ্ছে এখানে অবজেক্ট। আর আমি বলেছি অবজেক্ট মানি হচ্ছে নাউন অথবা প্রোনাউন হবে, নাহলে সেটা অবজেক্ট হবেই না। তাহলে এখানে হিমটা কি, এটা প্রোনাউন, এটাকে প্রোনাউন বলা হয়। এবার তোমরা জানো প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। অর্থাৎ আ প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন বলা হয়। তাহলে এখানে গেল অ্যাসার্টিভ। এবার চলে আসছে 2 নম্বরে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স interrogative sentences মানে ask questions, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই হবে তখন প্রশ্ন করা বোঝাবে, সেটাই হবে ইন্টারোগেটিভ। তাহলে তোমাকে এটাই মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কী করে বুঝবো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটাই হবে যেটা কোশ্চেন করা বোঝাবে। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক কোশ্চেন্স। এইবার আমি যেরকম দ্বারা লিখছি কিরম ধারা দেখো, যেমন ধরো আই নো হিম,
এটা অ্যাসার্টিভ। তাহলে আমি এইখান থেকে ইন্টারগেটিভ বানাচ্ছি। কিভাবে তৈরি করছি দেখো। ধরো আমি যদি এইরকম লিখি যে হু নোজ হিম, যে কে তাকে জানে, তাহলে এটা একটা ইন্টারগেটিভ বাক্য হয়ে গেল। আবার ধরো আমি হয়তো বললাম যে হি ইজ প্রেজেন্ট, হি ইজ প্রেজেন্ট, সে উপস্থিত, এটা অ্যাসার্টিভ। তাহলে আমি এটা থেকে ইন্টারগেটিভ ধরো এটাও করতে পারি যে ইজ হি প্রেজেন্ট, ইজ হি প্রেজেন্ট, সে কি উপস্থিত, তাহলে এটাও হয়ে গেছে ইন্টারগেটিভ। আবার ধরো আমি আই নো হিম, আমি এটা দিয়ে আর একটা প্রশ্ন করছি যে হোম ডু ইউ নো, হোম ডু ইউ নো, তুমি কাকে জানো, এটাও একটা প্রশ্ন হলো। আমি হয়তো আর একটা বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটা একটা কোশ্চেন করা হলো। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স আমি কী করে বুঝবো? যে বাক্যটা দ্বারা প্রশ্ন করা বোঝাবে সেটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স। imperative sentences express command, advice, order, request, এই সমস্ত বোঝাবে যে ইম্পারেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস কমেন্ট, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, মানে যে ইম্পারেটিভ বাক্য সেটাই বোঝাবে যে বাক্য দ্বারা প্রকাশ করবে যে নির্দেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি। এই ধরনের যখন প্রকাশ করবে সেটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা ভালো করে দেখো যে সেটা কি আমি বলতে চাইছি। যেমন হয়তো আমি ফার্স্ট বললাম যে গো হোম, গো হোম, বাড়ি যাও, এটা একটা হলো। তাহলে এখানে কে বাড়ি যাবে? ইউ, তাহলে এখানে ইউটা এখানে উজ্জ আছে, তাহলে ইউটা এখানে কি সাবজেক্ট, গোটা হচ্ছে ভার্ব, আর হোমটা অনেকে হয়তো জানো যে এটা নাউন বোঝাচ্ছে, কিন্তু এটা আদৌ নাউন নয়, কারণ এটা ভার্বকে মডিফাই করছে। তাহলে ভার্বে যেহেতু মডিফাই করছে তখন এই হোমটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে
এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হোমটা তো আমরা নাউনও জানি। হ্যাঁ, নাউনও হয়। যেমন ধরো হয়তো একটা বাক্য লেখা গেল, যে টেল হিম, তাকে বলো, টু গো টু হিজ হোম। টেল হিম, তাকে বলো, টু গো, যেতে, টু হিজ হোম, তার বাড়িতে। তাহলে এখানে টেলটা কি ভার্ব, এখানে ইউটা উজ্জ আছে। কে বলছে? না তুমি বলছো। কাকে বলছো? না তাকে, তাকে যেতে বলছো, যে তার বাড়ি। তার বাড়ি হয়তো ধরো অন্য কোনো একজন ব্যক্তি, হয়তো তার বাড়িটা। আমি তোমাকে এখানে বোঝানোর জন্য যে হোমটা যে নাউন হবে, কিভাবে নাউন হবে, তাহলে এখানে হিজটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই হোমটা হচ্ছে এখানে নাউন। হয়তো এরকম দ্বারা আর একটা বাক্য বলছি, যে পেন্ট, পেন্ট মাই হোম, যে আমার বাড়িটা রং করো। তাহলে এখানে কে রং করবে? ইউ। ইউ হচ্ছে উজ্জ আছে, মানে আন্ডারস্টুড, ইউ। তাহলে এখানে পেন্ট হচ্ছে কি ভার্ব, তাহলে ইউটা এখানে কি সাবজেক্ট। তাহলে আমার বাড়ি, তাহলে এখানে হোমটা হচ্ছে কি নাউন, তাহলে মাইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এডিজে লিখলাম। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি হয়তো বললাম যে গো টু দ্য ব্ল্যাকবোর্ড, গো টু দ্য ব্ল্যাকবোর্ড, যে ব্ল্যাকবোর্ডে যাও। তাহলে এটা একটা অর্ডার করা হচ্ছে। আবার রিকোয়েস্ট অর্থে, যেমন ধরো প্লিজ হেল্প মি, যে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। তাহলে প্লিজ হেল্প মি, যে আমাকে সাহায্য করো। তাহলে এই যে প্লিজ কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে হেল্পটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট। এছাড়াও স্টপ রাইটিং, স্টপ রাইটিং, যে লেখা বন্ধ করো। তাহলে এখানে ইউটা উচ্চ আছে, তাহলে স্টপটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে কি বন্ধ করবে? লেখা, রাইটিং। তাহলে এটা হচ্ছে জিরান্ড। আমি জিরান্ড নিয়েও আলাদাভাবে ডিসকাস করব যখন, তখন তোমরা ডিটেলসে জানতে পারবে
যে জিরান্ড কিভাবে গঠিত হয়। তাহলে জিরান্ড মানেই হচ্ছে সেটা নাউন। এটা হচ্ছে ফেক নাউন বলা হয়, নকলে নাউন বা নকল নাউন বলা যায়। তাহলে ফেক নাউন, কিন্তু এটা ভার্বাল নাউন। তাহলে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। আবার হয়তো বললাম যে ডু নট রান ইন দ্য সান। তাহলে ডু নট রান ইন দ্য সান, তাহলে সূর্যালোকের মধ্যে দৌড়াদৌড়ি করো না। তাহলে এটাও একটা অ্যাডভাইস করা হচ্ছে। তাহলে এটাও হচ্ছে লিখি ইম্পারেটিভ সেন্টেন্স। Optative sentences express a wish or prayer. Optative sentences express a wish or prayer. অর্থাৎ অপটেটিভ বাক্য দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা করা বোঝায়। As per example, may he live long. May he live long. May he live long মানে সে দীর্ঘজীবী হোক। May God bless you. May God bless you, etc. এক কথায় বোঝা যায় যে অপটেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস অফ উইশ অর প্রেয়ার, মানে অপটেটিভ বাক্য দ্বারা ইচ্ছা বোধক বাক্য বোঝাবে, সেটাই হবে অপটেটিভ বাক্য। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সেস এক্সপ্রেস a certain feeling or emotion. Exclamatory sentences express a certain feeling or emotion. তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স একটা হঠাৎ অনুভূতি বা আবেগ বোঝাবে, এটা আবেগসূচক বাক্য বলা যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। তাহলে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, যে ফুলটা কতই না সুন্দর। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কী করে বুঝবে দেবে, এর একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, দাঁড়ি দিয়ে একটা নিচে পুটকি থাকবে, তাহলে বোঝা যাবে যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স।
এটা দেখেও বোঝা যাবে। তাহলে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এইবার আমরা যখন ট্রান্সফরমেশন শিখব, যে বাক্য, ধরো আমি এটা হয়তো লিখে দিলাম যে টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, যে একটা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে পরিণত করো। এইরকম এগুলো পরে আরও ডিটেলস আলোচনা করব। তাহলে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, আর এই ভিডিওটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। তোমরা দেখবে মনোযোগ সহকারে, নিশ্চয় কিছু না কিছু উপলব্ধি করতে পারবে, তোমাদের মতামত জানাবে। যেমন ধরা এই বাক্যটাকে আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি তাহলে কিভাবে লিখব? দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস, তাহলে ফুলটা হচ্ছে খুব সুন্দর। আমরা এগুলো জানবো যে দা হচ্ছে দ্য আর্টিকেল, ফ্লাওয়ার হচ্ছে নাউন। এবার নাউন দেখবে অনেক সময় যে আর্টিকেল যখন থাকবে, আর্টিকেলের পর এই যে আর্টিকেল আছে তারপরে দেখবে যে শব্দগুলো বসে, বিশেষত নাউন বসে। যে দ্য ফ্লাওয়ার, তাহলে এটা ফ্লাওয়ারটা কি নাউন, ইজটা তাহলে কি ভার্ব, এখানে আর অন্য কোনো ভার্ব নেই, একটাই ভার্ব আছে, তাহলে এটাই হচ্ছে এখানে মেন ভার্ব। আচ্ছা, ভেরি নাইস, নাইসটা কি অ্যাডজেক্টিভ, ও যে কতটা সুন্দর, ভেরি নাইস খুব সুন্দর, তাহলে ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে ইংরাজি শিখতে গেলে তোমাদেরকে প্রথমে পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে জানতে হবে। যেটা আমাদের লক্ষ্য করা গেছে যে বেশিরভাগ ছেলেমেয়েরা পার্টস অফ স্পিচ সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না বলেই ইংরাজিটা খুব ডিফিকাল্ট লাগে। কিন্তু ইংরাজি ডিফিকাল্ট লাগার কোনো কারণ নেই। তাহলে 1 নম্বর বাক্য, আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি। অ্যালাস, the dog has died. তাহলে অ্যালাস দ্য ডগ হ্যাজ ডায়েড, যে কুকুরটা মারা গেছে। তাহলে এখানে এই বাক্যটাও হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। বাক্যের ভাগগুলো ভালোভাবে জানতে হবে, না জানলে পরে পরবর্তী স্টেজে তুমি যাই করতে যাও না কেন তুমি তখন প্রবলেমে পড়বে। তাহলে বাক্য কিভাবে গঠন করতে হয় প্রত্যেকটা পার্ট তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে আমি কিছু
আরও দু একটা বলছি। হাউ যে হাউ ফুলিশ ইজ দ্য বয়। হাউ ফুলিশ দ্য বয় ইজ, তাহলে হাউ ফুলিশ দ্য বয় ইজ, এইখানটা মানে ইজটা লেখা হয়ে গেছে, ইজটা কিন্তু এর পরবর্তী এতে বসবে। তাহলে হাউ ফুলিশ দ্য বয় ইজ। তাহলে দ্য বয় ইজ ভেরি ফুলিশ, তাহলে উই ক্যান টার্ন this sentence into an assertive sentence. The boy is very foolish. The boy is very foolish. Foolish. Boy noun, is verb, foolish adjective, very adverb. আশা করি তোমাদের বাক্য সম্বন্ধে ধারণাটা বোঝা গেছে।